আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আছেন। তো আপনাদেরকে আমি একটা ভিডিওতে, আমার শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার জীবনের রিয়েল লাইফের যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং আমার 4 বছরের প্রবাস জীবনে আমি কিভাবে কেমন করছি বা কিভাবে কেমন পজিশনে আসছি সেই ব্যাপারে আপনাদেরকে বলবো। আমার জীবনের রিয়েল লাইফ ভিডিও, রিয়েল লাইফের কাহিনী। তো সেই ক্ষেত্রে আমরা আজকে আসছি শারজাহ হামরিয়া বিচে এসে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমার জীবনের কাহিনী। আমার সাথে আছে আমার সহ সহপাঠী এবং কি সহযোদ্ধা নেপালি নেপালি রামমানি। ওকে, চলুন আমরা দেখি। বন্ধুরা, তো চলেন শুরু করি। আমি 2021 ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এমিরেটসের ফ্লাইটে আসি। তো আপনারা জানেন যে এমিরেটস বিমানের ফ্লাইটগুলো অনেক ভিআইপি হয়। তো আসলে এমিরেটস বিমানের মতো আমার লাইফটা শুরু হয়নি যখন আমি সংযুক্ত আরব আমিরাতে এসেছিলাম। আমি এসেছিলাম এই দেশের গেস্ট হিসাবে, মেহমান হিসাবে। তো মেহমান হিসেবে আসার পরে আমি দেশে আমার কর্মজীবন শুরু করি। আমার কর্মজীবনের জন্য আমি প্রস্তুতি নিয়ে আসি দেশের থেকে, কিন্তু তখন এই দেশের লেবার ভিসা, যেটা কাজের ভিসা বলি আমরা, এটা বন্ধ ছিল। তো সিস্টেম ছিল যে ভিজিট ভিসা ভিজিট ভিসা আসার পরে এদেশে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। তো তেমনই ভাবে আমি এসেছিলাম। ভিজিটে আসার পরে এই দেশে তখনকার পরিস্থিতি, কাজের পরিস্থিতি, ভিসার পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। সব দেশের ভিসা ওপেন ছিল, সবাই এই দেশে আসছে। তো তখন কাজের পরিস্থিতি একটু খারাপ ছিল, কাজ ছিল না, বা কোনো কোম্পানিতে লোক নিচ্ছে না, নতুন লোক নিচ্ছে না। আর এদেশে আসার পরে মেন ফ্যাক্ট হয়েছে যে ভাষা। আমি তো শুধু বাংলা ভাষা জানি, এদেশে চলে হিন্দি, আরবিক, ইংলিশ। তো ইংলিশ তো মোটামুটি বুঝি, তবে তেমন আমরা বলতে পারি না। তো সেই সুবাদে আমি যেখানেই গেছি, যেইভাবেই গেছি, সবাই বলতেছে যে ভাই আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার অভিজ্ঞতা দেন। তো আমার তো কোনো অভিজ্ঞতাই নাই ভাই, আমি তো দেশের মধ্যে যে কাজ করছি এই দেশে তো এগুলা নাই, বা এগুলা ছিল সিস্টেম অন্যরকম। আর আমার বলতে গেলে আমি কোনো অভিজ্ঞতা ছাড়াই একজন মানুষ আসছি এখানে। আমি সর্বপ্রথম গেছিলাম আপনার একটা ফাইলিং বলে, এটা ফাইলিং কোম্পানিতে। মানে এটা হচ্ছে আপনার বিল্ডিং করার আগে যে ফাইলিং করে, ওই মাটি টেস্ট করে, এরকম একটা কোম্পানিতে আমি গেছিলাম। তো ওনারা আমার আগে বলছিল যে 800 টাকা স্যালারি দিবে, আর হচ্ছে লিপ স্যালারি দিবে, আসা যাওয়া টিকিট দিবে। তো সেই সুবাদে আমি গেছিলাম আমার এক বড় ভাইয়ের মাধ্যমে। তো উনি নিয়ে গেছে, এখানে নিয়ে আমার ট্রেনিং দিছে। তো আমার একদিন কাজে পাঠানোর পরে আমি 800 টাকা, দেখেন 800 টাকা স্যালারিতে আমি গেছিলাম। 800 টাকায় তখন হয়তো বাংলাদেশের 20,000 টাকা হয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষই 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে এদেশে আসার পরে 800, 900, 1000, 1000 টাকা, 1000 দেরামে এখানে কাজ করে। অন্যান্য দেশের হিসাব আলাদা। অন্যান্য দেশের থেকে মানুষ আসলে, যেমন ফিলিপাইনের একজন লোক এদেশে আসতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়, কিন্তু ওনাদের বেতন শুরু হয় 2500, 2600, 2800, 3000। তবে আমরা বাঙালি বলে আমাদের এখানে টাকা কম, কাজ বেশি করায় আমাদের টাকা কম দেয়। তো সেই সুবাদেই আমি এখানে 800 টাকা বেতনে রাজি হয়ে গেছিলাম। পরবর্তীতে 800 টাকা বেতন দিবে, লিপ স্যালারি দিবে, টিকিট দিবে, কিন্তু আমার কাছ থেকে ভিসার জন্য 6000 টাকা, 6000 দেরাম তখন ওনারা বলছিল। পরে হিসাব করার পরে পরে দেখলাম যে না, এটা তো হয় না। আমি 800 দেরামে চাকরি করে আমি আমার 6000 দেরাম আমি কিভাবে, কয় মাসে আমি আমার 6000 দেরাম উঠাবো? তারপর আমি দেশ থেকে ভিজিটে আসার পর আমার অনেক টাকা খরচ হয়েছে। তো সেই সুবাদে আমি ওইখান থেকে চলে আসছি। আসার পরে আমার মামার কাছে ছিলাম প্রথমেই, পরবর্তীতে আর কি গেছিলাম এক সুবাদে।
আমার কাছে আসার পরে আবার আমি গাজীপুরে ব্যবসা করতাম কোনাবাড়ি, তখনকার থেকে আমার এক পরিচিত ভাই ইমাম ভাই, তো উনিও তখন নতুন আসছিল ইমারাতে। ওনার একজন দোস্ত ছিল, বন্ধু ছিল ওনার এলাকারই, নারায়ণ দা। তো নারায়ণ দা তখন লোকদেরকে কাজে লাগায়, এরকম একটা সিস্টেম ছিল ওনার কাছে। তো সেই সুবাদে আমার ইমাম ভাই ফোন দিছিল যে ভাই তুমি আমার কাছে আসো, তোমার আমি কাজের ব্যবস্থা করে দিব। তো সেই সুবাদে নারায়ণ দা এসে আমাকে মূলকোণ থেকে নিয়ে গেছে। তো নারায়ণ দা অনেক চেষ্টা করছে একটা কাজ ব্যবস্থা করার জন্য, একটা ভিসা রেডি করে দেওয়ার জন্য, একটা কোম্পানিতে আমাকে দেওয়ার জন্য, কিন্তু উনি লাস্ট মুহূর্তে ব্যর্থ ছিল। আসলে ওনার ব্যর্থতা না, তখন এদেশে কোম্পানি লোক নিচ্ছে না, কাজের খুব চাহিদা কম ছিল, লোকের চাহিদা কম ছিল, তখন এই কারণে উনি ব্যর্থ ছিল। পরে আমি ফেসবুকের মাধ্যমে একটা বিজ্ঞপ্তি দেখি যে ওনাদের কাছে অনেক কাজ আছে, সিকিউরিটি গার্ডের কাজ, তারপরে হচ্ছে আপনার সুপার মার্কেটের কাজ। এভাবে আমি একটা বিজ্ঞপ্তি দেখি, লোক ওনারা ছিল, এজেন্টরা ছিল পাকিস্তানি। পাকিস্তানি এজেন্টরা, ওনাদের সাথে আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পরে নারায়ণ দাকে আমি বলি, নারায়ণ দাদা পরে আমাকে ওনাদের সাথে মিট করিয়ে দেন এবং কি আমাকে বলেন যে তুমি দেখো যদি ওনারা করে দিতে পারে তাহলে যাও। সেই সুবাদে আসলে আমরা তো দেশ থেকে আসার পরে আমরা ভালো ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি বুঝি না, উর্দু বুঝি না, বা আমরা তেমন একটা না পারদর্শী না, আমরা বলতে পারি না, বুঝলেও আমরা বলতে পারি না। তো সেই সুবাদে আমি যতটুকু পারছি ওনার সাথে কথা বলে, উনি আমাকে সিকিউরিটি গার্ডের চাকরি দিবে বলছে। চাকরি দিয়ে বলছে যে ওনাদেরকে 3,500 টাকা কন্ট্রাক্টে নিছিল আমার কাছ থেকে, যে আমাকে সিকিউরিটি গার্ডের চাকরি দিবে। সেই সুবাদে 3,500 টাকা ওনারা আমার দেরাম আমার কাছে চাইছে। চাওয়ার পরে আমি ওনাদেরকে বলছি ওকে আমি দিব। পরবর্তীতে ওনারা আমার কাছ থেকে টাকা নিছে, আমারে একটা রুমে রাখছে। আমার মতো আরো 8 জন বাঙালি ছিল, 3 জন নেপালি ছিল, আর ইন্ডিয়া পাঞ্জাবের ছিল 5 জন। আমরা সবাই মিলে একটা রুমে ছিলাম। আমরা সবাই যেহেতু একটা গ্রুপ হয়ে গেছি, তখন আমরা সবাই চিন্তা করছি যে হয়তো সবারই একটা কাজের ব্যবস্থা হবে, যেহেতু এত মানুষ যদি ওনারা নিয়ে আসে অবশ্যই ওনারা কাজের ব্যবস্থা করবে। সবার কাছ থেকেই টাকা নিছে 3,500 করে। তো এইভাবে আমার 1 মাস চলে গেল, 1.5 মাস চলে গেল। তখন আমার সাথে আমার এলাকার এক ছোট ভাই ছিল, তানজিল, তার বাড়ি আমাদের এলাকায়। তো ও ছিল আমার সাথে। তো আসলে ওর সাথে আমার এখানে আসার পর পরিচয়, আগে পরিচয় ছিল না। পরবর্তীতে আসলে কি বলবো কি, আর কিছুই হয় নাই, এখানে কোনো কাজ দিতে পারে নাই। ওনারা আসলে মূলত ছিল ফেক। ওনারা আমার 3,500 টাকা সহ আমরা যতজন ছিলাম সবার টাকা মেরে খাইছে। ওনারা কাজ দিতেছে না, কাজ দিবে বলতেছে, কিন্তু কাজ দিতেছে না। পরবর্তীতে আমাদের সবারই ভিজিট ভিসা শেষ হয়ে যাচ্ছে। ভিজিট, তার মানে ভিজিট শেষ হয়ে গেলে আমরা সবাই অবৈধ হয়ে যাব, নয়তো আমরা দেশে চলে যেতে হবে। এত টাকা খরচ করে আমরা আসছি এখানে একটা কর্মের উদ্দেশ্যে। এখানে আসার পরে যদি আমরা ওয়ার্ক পারমিটটা না পাই, তাহলে তো আমাদের বহুত সমস্যা হইতো। তো সেই ক্ষেত্রে সবাই সবার অবস্থান থেকে প্রতিবাদ করলো। তখন আমরা কেউই হিন্দি জানি না। আমাদের সাথে পাঞ্জাবি 3 জন ছিল। ওরা তেমন একটা কথা বলে, কিন্তু তারাও চুপ ছিল, তারাও তেমন একটা কিছু বলে নাই। পরবর্তীতে আমি দুবাই, আমরা তখন আমরা ছিলাম তখন দুবাই মাতিনা ছিলাম। তখন আমরা খেজুর পার্কের কাছে ছিলাম। খেজুর পার্ক দুবাইতে অনেক সুন্দর। তো এখানে এত ভালো জায়গাতে রাখছে, এত মতলব আমাদেরকে এমন ভাবে রাখছে, এমন ভাবে বুঝাইছে যে সবকিছু করে দিব তোমাদেরকে সবকিছু করে দিব। আমাদেরকে ওনারা টাকা নেওয়ার জন্য যত রকমের সিস্টেম, যত রকমের যে ওনাদের ছলচাছড়ি সবকিছু করেছেন। পরবর্তীতে আসলে ওনারা আমাদেরকে কাজ দেয় নাই। পরবর্তীতে আমরা এখানে প্রায় ওনাদের সবাই মিলে ধরছি যে ভাই আপনারা আমাদের কাজ দিতে হবে না, আমাদের টাকা আমাদের ফেরত দেন, আমরা অন্য জায়গায় ব্যবস্থা করবো, অন্য জায়গায় দেখবো। পরবর্তীতে ওনারা টাকা দেয় নাই, চিল্লাফাল্লা করছে। পরে আমরা দুবাই পুলিশকে খবর দিয়েছিলাম, ওনারা আসছে। আসার পরে ওনারা মিটমাট করে দিছে, বলছে যে আপনারা তো এই দেশে ভিজিট আসছেন, তো আপনাদের যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনারা বলতে পারেন, সমস্যা নাই। তবে আপনারা কোর্টে যান, কোর্টে গেলে আপনারা সুস্থ সমাধান পাবেন, আপনারা টাকা দিচ্ছেন, টাকা ফেরত পাবেন।
পরবর্তীতে আমাদের টাইম ছিল না, বা আমরা এরকম ভাবে কথা জানি না, ভাষা জানি না, বা কিভাবে কি করব, আসছি এখানে ভিজিটে। পরবর্তীতে আমরা ওদেরকে ছেড়ে চলে আসছি, আমি আবার উম্মুল কোহিনে চলে আসছি। উম্মুল কোহিনে আসার পরে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। কাজে